আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ব্যাংকহেড ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। সাথে আছি আমি হাসমত স্যার। বিষয়টা হলো কনফিউজড কোশ্চেন। আপনারা সবকিছুই জানেন, কিন্তু মাঝে মাঝে দু একটা জায়গায় এমন কিছু কোশ্চেন থাকে খুব জানা, মনে হয় এটাই হবে, কিন্তু বিষয়টা ওইভাবে না হয়ে অন্যভাবে হয়। সেই জাতীয় প্রশ্নগুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ক্লাসটি উপভোগ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আসুন বিষয়গুলো আমাদের কি আছে আমরা দেখি। কনফিউজ কোশ্চেনের মধ্যে প্রথমে আমরা শুরু করব কনফিউজ কোশ্চেনের টাইপস অফ সেন্টেন্স নিয়ে আমরা শুরু করব। সেন্টেন্স, টাইপস অফ সেন্টেন্স, দ্যাট মিনস কাইন্ডস অফ সেন্টেন্স। বাক্যের প্রকারভেদ আমরা ছোটখালি থেকে পড়ে আসি, তাই না বন্ধুরা? তো ছোটকাল থেকে পড়ে আসছি, সুতরাং এখানে তো আর কোনো সমস্যা থাকার কথা না। একটা হলো টাইপস অফ সেন্টেন্স, আরেকটা হচ্ছে স্ট্রাকচারাল সেন্টেন্স, যেটাকে বলা হয় সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সেটার একটা ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা টাইপস অফ সেন্টেন্সের মধ্যে আসছি। সেন্টেন্স আমাদের 5টা প্রকার হয়ে থাকে, আপনারা খুব জানেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বন্ধুরা। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। 5টা সেন্টেন্স। এই 5টা সেন্টেন্স সম্পর্কে আমরা কিছু প্রথমে ধারণা নিব। প্রথম হচ্ছে অ্যাসার্ট করা, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স মানেটা কি? অ্যাসার্ট মানে এটা বর্ণনামূলক একটি বাক্য, ডেসক্রিপটিভ বলা হয়। এটা আরেকটা নাম আছে ডিক্লারেটিভ সেন্টেন্স। বর্ণনা করা, কোনো কিছু বর্ণনা করার জন্যই যে বাক্যটি ব্যবহার করা হয় সেটার নাম অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন ধরুন, আমার হাতে একটা কলম আছে, এই কলমটাকে যদি আমি বর্ণনা করি, এই রুমটাকে যদি আমি বর্ণনা করি, তাহলে এটাকে আমাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের মাঝখান দিয়ে নিতে হবে। আমরা যে রচনা প্যারাগ্রাফ লিখি, এগুলো সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা হয়। যেমন আমি স্কুলে যাই, আমি সেখানে 3 ঘন্টা থাকি, আবার বাসায় ফিরে আসি, খেলাধুলা করি, বন্ধুদের সাথে মিশি, এগুলো সবই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয়টা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে আরেকটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের 4 প্রকার হয়ে থাকে। একটা হলো ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ জবাবে শুধু হা না বলা যায়। দ্বিতীয় হলো আমাদের কোশ্চেন আছে ডব্লিউএইচ কোশ্চেন, ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা হয়, হু, হোম, হোয়াট, এগুলো দ্বারা শুরু হয়, এই জন্য এর নাম ডব্লিউএইচ কোশ্চেন। আর একটা এরা আছে ইনফরমেটিভ কোশ্চেন বলা হয়। 3 নম্বর হচ্ছে ট্যাগ কোশ্চেন, অর্থাৎ কোনো মতামতকে আমরা সমর্থন করি কিনা তা জানার জন্য আমরা শেষে আরেকটা প্রশ্নবোধক চিহ্ন করি। আর লাস্টে হচ্ছে ইমবেডেড কোশ্চেন, অর্থাৎ এর ভিতরে আরেকটা অংশ, দুটো অংশকে সংযোগ করার নাম ইমবেডেড বা ইনডাইরেক্ট কোশ্চেন। অতএব ইন্টারোগেটিভ সেন্টেন্স 4 প্রকার হলো। ইম্পারেটিভ সেন্টেন্স, আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো 3 নাম্বার এবং 4 নাম্বারে। এই দুটো নিয়ে আমাদের কিন্তু সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হয়। কি নিয়ে ঝামেলায় পড়তে হয় বন্ধুরা? সেটা হলো এই 3 নাম্বার এবং 4 নাম্বার নিয়ে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্যের দ্বারা আমরা আদেশ, উপদেশ, হুকুম, অননয়, অনুরোধ, প্রস্তাব, প্রস্তাবনা দিয়ে থাকি, সেটার নাম ইম্পারেটিভ। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে এটা কিভাবে আমাদের ইম্পারেটিভ হয়। অপটেটিভ সেন্টেন্স হলো মনের ইচ্ছা। মনের ইচ্ছা, মানুষের দুটো ইচ্ছা থাকে, একটা ভালো ইচ্ছা থাকে, একটা মন্দ ইচ্ছা থাকে। বন্ধুরা, এই কথাগুলোই কিন্তু আমাদের প্রশ্নগুলো আছে। সুতরাং কান পেতে শুনুন, খাতা থাকলে সংক্ষিপ্ত তাড়াতাড়ি লিখে ফেলুন। তাহলে অপটেটিভ হচ্ছে মনের ইচ্ছা, একটা ভালো ইচ্ছা থাকে, একটা মন্দ ইচ্ছা থাকে। বড় হোক, সুন্দর থেকো, আবার অভিশাপ হচ্ছে গোল্লায় যাও, নষ্ট হয়ে যাও।
সুতরাং এটা একটা বিষয়। লাস্ট হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে বাক্যের দ্বারা আমাদের বিস্ময়সূচক বলা হয়, অর্থাৎ আমরা সেখানে আবেগ প্রকাশ করি, আমরা হাসি, দুঃখ, বেদনা এই শব্দগুলো ব্যবহার করি। তো এখানে এই ছিল আমাদের ব্যাপার, যে আমাদের সেন্টেন্স ছিল 5 প্রকার। আমরা সংক্ষিপ্ত ভাষায় আপনাদের বলেছি, অ্যাসার্টিভ বলেছি, ইন্টারোগেটিভ বলেছি, ইম্পারেটিভ, অপটেটিভ এবং শেষে এক্সক্লেমেটরি। আসুন আমাদের পরবর্তী প্রশ্নটা দেখি কি আছে। নাম্বার 1, কোশ্চিন নাম্বার, ঝটপট উত্তর দিতে পারেন। মে আল্লাহ প্রোটেক্ট বাংলাদেশ, কোনটা সঠিক উত্তর হবে? ঝটপট লিখে ফেলুন। সাথে আমরা আবার অন্য বিষয়টা দেখব, একটা উত্তর দেব, সাথে অন্যগুলো যেন আমরা আবারও বেশি করে পারি, সেই অর্থে আমাদের কামনা। দেখুন এখানে যে সেন্টেন্সটা আছে, সেই সেন্টেন্সটার অর্থ যদি আমি বুঝি, তাহলে হচ্ছে মে আল্লাহ প্রোটেক্ট ইউ, আল্লাহ তোমাকে রক্ষা করুন। তাহলে রক্ষা করার জন্য যে শব্দটা আছে সেটা কি অ্যাসার্টিভ হয়? যে সেন্টেন্সটাতে অপটেটিভ আছে সেখানে শুভকামনা আছে কিনা? ইম্পারেটিভ, যেখানে আদেশ আছে কিনা, এবং এক্সক্লেমেটরি সেখানে আবেগ আছে কিনা। আচ্ছা, আমরা দেখি যে আমাদের অপটেটিভ সেন্টেন্স যদি হয়, তাহলে অ্যাসার্টিভ, আমাদের অপটেটিভ সেন্টেন্স কি দিয়ে হয় আমরা দেখি। বন্ধুরা, আমরা মে দ্বারা শুরু করতে পারি, আমরা মূল ভাব দিয়ে শুরু করতে পারি, আমরা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করতে পারি। 3 উপায়ে আমরা শুরু করতে পারি। বাক্যটা হতে পারে যেমন লিভ লং, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, এটা হতে পারে। আমাদের এটা হতে পারে লিভ লং, এটা হতে পারত, এবং লং লিভ, এই শব্দগুলো দ্বারা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারি বন্ধুরা। সুতরাং আমাদের কোশ্চেনগুলো হচ্ছে শুধু মে থাকবে না, আমাদের মে ছাড়া হতে পারে বন্ধুরা। মে দ্বারা হতে পারে, মূল ভাব দিয়ে হতে পারে, এমনকি অ্যাডজেক্টিভ দিয়ে হতে পারে। লিভ লং আর ফ্রেন্ডশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, লিভ লং আর ফ্রেন্ডশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, লিভ লং। সুতরাং এখানে কিন্তু এটা কি দ্বারা শুরু হয়েছে বন্ধুরা? অ্যাডজেক্টিভ দ্বারা। অতএব 3 উপায়ে আমাদের অবজেক্টিভ সেন্টেন্স তৈরি হবে। সুতরাং এখানে অ্যাসার্ট করা নাই, বর্ণনা করা নাই, এই সেন্টেন্সের দ্বারা মানুষের জন্য শুভকামনা, মঙ্গল কামনা করা হয়েছিল, সে কারণে এটা হচ্ছে বিষয়। এক বন্ধু লিখেছেন ভেরি মিনিংফুল ক্লাস। বন্ধুরা, এই ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করেন, অনেক সুন্দর থাকবে। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে এখানে হচ্ছে 3 উপায়ে হয়। কয় উপায় হয়? খাতা কলম লিখে ফেলুন। 1 নম্বর হচ্ছে মে দিয়ে শুরু হবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে পিভি, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে। পাশে উত্তরগুলো আছে। আচ্ছা, এখন আমরা দেখি এখানে কোন বিষয়টা ছিল উত্তর, সেটা অপটেটিভ। আচ্ছা বন্ধুরা, আমরা এখন একটা প্রশ্ন নেব, আপনারা ফ্রেশ পাতায় আসুন। এইটা কি হবে বন্ধুরা? মে আই কাম ইন, ঝটপট লিখে ফেলুন। এটা কি ধরনের সেন্টেন্স? মে আই কাম ইন, এটা কি ধরনের সেন্টেন্স? এনিওয়ান? আপনারা যত উত্তর দিবেন ততটা, আপনারা ট্যাগে থাকলে যতটা উত্তর দিতে পারবেন বুঝে লিখুন, না বুঝেও লিখুন, অসুবিধা নাই, চলতে থাকুন। আসুন বিষয়টা আমরা জেনে নিই। বিষয়টা কি আছে দেখুন। এটা মে দ্বারা, উড দ্বারা, এই দ্বারা প্রশ্ন করা হলে এই শব্দগুলো বলো না, লিখুন। মে, কুড, উড, মে, উড, কুড, এটা দ্বারা প্রশ্ন করা হলে এটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না, আর এই জন্যই নাম দেওয়া হয়েছে কনফিউজড। তার মানে এটা দ্বারা কি করা হয়েছে দেখুন, মে দ্বারা পারমিশন করা হয়েছে, যে আমি আসতে পারি কিনা। কুড দ্বারা রিকোয়েস্ট করা হয়েছে। তাহলে যে বাক্যের দ্বারা রিকোয়েস্ট হয় সেটার নাম কি?
উড ইউ মাইন্ড, এটা যারা রিকোয়েস্ট করা হয়েছে, তবে মোস্ট ফর্মাল, উড শব্দটা হচ্ছে সবচাইতে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। অতএব বন্ধুরা, এখানে এই 3 শব্দ দ্বারা প্রশ্নবোধক চিহ্ন চেহারা হইলেও এটা প্রশ্নবোধক নয়, এটা হয়ে গেছে ইম্পারেটিভ সেন্টেন্স। এম আই রাইট মাই ফ্রেন্ডস? এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। সুতরাং এইগুলো দ্বারা প্রশ্ন করা হলে, অনুরোধ করা হয়, পরামর্শ দেওয়া হয়, সাজেশন দেওয়া হয়, কোনো কাজে সম্মতি আছে কি নাই সেটা জানতে চাওয়া হয়, বিশেষ করে কুট দ্বারা। কুট দ্বারা ভদ্রতা, শিষ্টতা, নম্রতা, কাজের সম্মতি আছে কি না এটা জানার জন্য আমরা ব্যবহার করি। বন্ধুরা, আমরা কাকে বলি যে আমরা বলি ভাই আপনার নাম কি, উত্তর আসে কাম কি, কিন্তু ওই প্রশ্নটাই কিন্তু বলতে হবে মে আস্ক ইওর নেম, বলে ইয়া, তখন কেউ কিছু মাইন্ড করবে না। সুতরাং আপনি মে আই কাম ইন স্যার, পারমিশন চেয়েছি, মে আই গো আউট, আমি কি ভিতরে যেতে পারি, মে আস্ক ইউ এ কোশ্চেন, এগুলো পারমিশন করে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে গ্রহণ করা হয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল মূল কথা। এটার সাথে মে থাকলে দুটাতেই কিন্তু মে আছে। এই মে নিয়ে তখন কথা বলছিলাম, যার আসলে এটা মে থাকলেও এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন ছিল। দ্বিতীয় কোশ্চেনটা দেখুন সেম, ওখানে ছিল মে, ওখানে ছিল একটা কোশ্চেন, এখানে এখন দ্বিতীয় কোশ্চেন সেমই রয়ে গেছে, একই কোশ্চেন পাশাপাশি মে দিয়ে করা হয়েছে, হয়েছে না বন্ধুরা? ওখানে ছিল মে আল্লাহ প্রোটেক্ট বাংলাদেশ, এখানে আছে মে আল্লাহ হেল্প ইউ, সেম। সুতরাং এখানে এটা দ্বারা আমাদের অপটেটিভ সেন্টেন্সই করা হয়েছে। অতএব একই ভাইনা, একই ব্যাখ্যা, দুটো পাশাপাশি। আসুন পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমরা দেখি এখানে কি আছে। ডোন্ট মেক এ নয়েজ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ? বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্স দুই উপায়ে হয়। একটা হচ্ছে অনেকগুলো উপায়ে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে হয়। দেখুন, ইম্পারেটিভ সেন্টেন্স জানার জন্য আমরা বলতে পারি কাম হিয়ার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভাব দিয়ে শুরু হয়। কাম হিয়ার, এটা মূল ভাব দিয়ে শুরু হবে। আবার যদি বলি ডু নট কাম হিয়ার, ডু নট কাম হিয়ার, এটা দিয়েও হবে, নেগেটিভ দিয়ে হবে, লেট আস দিয়ে হবে, লেটস গো এটা হবে, লেট মি গো এটা হবে, প্লিজ কাম এটা হবে। এগুলো সবই ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। বন্ধুরা, এগুলো সবই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, এবং আগেও বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, আরো সামনে কিছুক্ষণ বলবো আমরা। তাহলে এখানে যে ডু নট মেক এ নয়েজ, এটা না করার জন্য বলা হয়েছে। এখানে আসো, এটা আসার জন্য বলা হয়েছে। ডু নট কাম হিয়ার, এখানে এসো না, না আসার জন্য বলা হয়েছে। অতএব একটা করার জন্য, একটা না করার জন্য, এটা ক্ষেত্রে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়। সুতরাং আমরা বলতে পারি এটা অ্যাফার্মেটিভ নেই। এখানে নেগেশন বলতে যেটা বোঝায় সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো প্রশ্নবোধক চিহ্ন থাকলেও বুঝতে হবে আছে কিনা, আর ইম্পারেটিভ এখানে আছে কিনা শেষ পর্যন্ত আমরা দেখে নেই এটার মূল বৈশিষ্ট্য কি ছিল ইম্পারেটিভ। আসুন পরের প্রশ্ন, কাম উইথ মি, একই আমি এমনভাবে সাজিয়ে রেখেছি যাতে আপনাদের সুবিধা হয়। এবং দেখেন এগুলো কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো এতে প্রশ্নগুলো আছে সাধারণ মাথা, তার পাশাপাশি আমরা যেভাবে কাম উইথ মি। তাহলে এখানে বন্ধুরা এটা কোন সেন্টেন্স হবে? যেহেতু এই শব্দটা মূল ভাব দিয়ে শুরু হয়েছে, মূল ভাব দিয়ে বাক্যটি শুরু হয়ে এখানে আসার জন্য, কাজ করার জন্য বলা হয়েছে। এটা কোনো কিছু বলার জন্য, টু ডু সামথিং, কোনো কিছু করার প্রত্যাশা, কোনো কিছু করার জন্য আদেশ করা হয়েছে। সুতরাং এটা আপনাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবেই আমরা গ্রহণ করব। আসুন আমরা তাহলে দেখি এটা কি ছিল বন্ধুরা। এটা ছিল আদেশ করার জন্য, একেবারে ইনফর্মাল আদেশ, হুকুম, এইগুলো। কাম হিয়ার আমরা নিজেরাই ইনফর্মাল এটা ব্যবহার করি সবচেয়ে, অর্থাৎ বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে আমরা এটা শুরু করি।
এটা একটা বিষয় ব্যাপার। তাহলে এটা গেল, মূল ভাব দিয়ে শুরু হচ্ছিল, আমাদের এটার নাম ইম্পারেটিভ। পরের প্রশ্ন আসুন, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কোনটা হবে বন্ধুরা? তাহলে এখানে দেখুন, ইম্পারেটিভ হওয়ার জন্য আমার দরকার মূল ভাব দিয়ে শুরু করতে হবে। এমন প্রশ্ন কিন্তু বন্ধুরা আমার 1 নম্বরে নাই। আই শ্যাল গো টু ইউনিভার্সিটি লিখে আছে। দ্বিতীয় হচ্ছে শি সিঙ্গিং এ সং, এটা হচ্ছে অ্যাসার্টিভ, এই দুটাই অ্যাসার্টিভ। তারপরে এলাস, এই দুইটা হচ্ছে বন্ধুরা অ্যাসার্টিভ, কারণ বর্ণনা করা হয়েছে। এইটা দেখুন এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি রয়ে গেল একটাই, সেটা হলো স্ট্যান্ড আপ। এই হচ্ছে মূল কথা। অতএব এখানে আসুন, পিছনে কিছু কথা আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু শব্দ রাখছি পিছনের জন্য। আচ্ছা, এরপরে আসুন 6 নাম্বার, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট? লেট মি গো। উত্তর কিন্তু আমি কিছু আগে দিয়েছি, লেট দ্বারা হয়, লেটাস দ্বারা হয়, তাই না? লেটাস গো, লেট মি গো। লেটাস গো মানে চলো যাই, সবাই মিলে যায়। লেট মি গো, আমাকে যেতে দাও, আমারে খেতে দাও, আমারে বলতে দাও, এইটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের এক প্রকার, যেটা ন্যারেশন করতে হবে। তাহলে এটা আমাদের চেনার একমাত্র উপায় হচ্ছে এটা, যে লেট মি গো, লেট হিম গো, এটা দ্বারা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়। চেনা খুবই সহজ, অত্যন্ত সাদামাটা প্রশ্ন। এখানে লেট আছে বিধায় আমরা একসাথে দৌড় দিতে পারি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে এখানে অ্যাসার্টিভ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এর বর্ণনা করে নাই, এটা অপটিটিভ হয় নাই। এখানে যদি হয়, আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে আরো কিছু কথাবার্তা বলবো একটু পরে। আমরা এই সামনের দিকে একটু আগাই বন্ধুরা। আমরা এই ক্লাসটা 3টার দিকে শুরু করব। আমরা সপ্তাহে প্রায় দিনই এখানে আসার চেষ্টা করব ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। আসুন, গেল। কারণ এটা কি ছিল বন্ধুরা? এখানে লেট ছিল, লেট মি গো, সুতরাং এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসুন পরের সেন্টেন্স, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স? দেখুন কিছুক্ষণ আগে বলেছি, ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ অর্থে হয়। এখানেও দেখেন ডু আছে, এই দুটার মধ্যে আগে পার্থক্য হচ্ছে। ওকে, ডু নট লাই, লাই মানে মিথ্যা কথা বলো না, ডু নট লাই মানে মিথ্যা কথা বলো না। আর এখানে আছে দেখেন ডু ইউ নো হিম, ডু ইউ নো মি, এটা হলো ইন্টারোগেটিভ, এটা হলো ইন্টারোগেটিভ, প্রশ্ন করা হয়েছে। দেখুন হোয়াট অ্যান আইডিয়া, এখানে কিন্তু এক্সক্লেমেটরি সাইন নেই, এখানে একটা সাইন হওয়া উচিত ছিল, নেই। তারপরে হি কেম টু মি, হি কেম টু মাই ফাদার, এটা হলো অ্যাসার্টিভ, এটা হলো অ্যাসার্টিভ। এখানে একটা আইডিয়া দিলে এটা এক্সক্লামেটরি হতো, এক্সক্লামেশন, এক্সক্লামেটরি। অতএব কোনটা হয়ে যায় বন্ধুরা? তাহলে হয়ে যায়, দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হলো ডু নট টেল এ লাই, ডু নট লাই, ডু নট কাম, ডু নট গো, এই সব শব্দগুলো দ্বারা শুরু হয়। আসুন পরের প্রশ্ন, হাউ চার্মিং, হোয়াট, হাউ, এগুলো দ্বারা যদি এক্সক্লামেটরি সাইন থাকে সেগুলো আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। এভাবে আমরা শুরু করেছি এ টু জেড দ্বারা, আমরা শুরু করেছি এ বি দ্বারা, শেষ হবে এভাবে কন্টিনিউ চলতে থাকবে। টেন্স, ভয়েস, সমস্ত যা সমস্যাগুলো আছে, ক্লজ, ফাইন্ড আউট, এই সবগুলো এর মধ্যে থাকবে ইনশাল্লাহ। তাহলে এখানে চার্মিং অর্থাৎ হাউ চার্মিং দ্য সাইট ইজ, হোয়াট এ বিগ স্নেক, হাউ ফাইন, এই যে শব্দগুলো, ওহ, আ, এলাস, আই এম আন্ডান, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, এই শব্দগুলো কিভাবে হয়ে থাকে বন্ধুরা সেটাই দেখুন চেষ্টা করে। এটা হচ্ছে হাউ ফাইন, হাউ চার্মিং, হোয়াট এ বিউটিফুল সিনারি, হোয়াট এ বিগ স্নেক, হোয়াট এ বিগ রিভার দি পদ্মা ইজ, সবগুলো কি বলুন? আবেগের প্রশ্ন। সুতরাং এটা কি সেন্টেন্স হয়ে যাবে বন্ধুরা? এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স। আসুন আমরা দেখে নেই, যেটা কথায় কথায় হয়ে গেল।
এরপরে আসুন স্ট্যান্ড দ্য ক্লাস। দেখুন এখানেও একই, স্ট্যান্ড দ্য ক্লাস। এখানে আমাদের একটা সেন্টেন্স আছে, ভার্ব আছে, সেটা হলো মূল ভার্ব। স্ট্যান্ড মানে দাঁড়াও, এটা দিয়ে আমাদের দাঁড়াতে কাজ করতে বলা হয়েছে। সুতরাং এটা হচ্ছে আমরা যে কোনো মূল ভাব দিয়ে শুরু হওয়া মানেই হলো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা একটু চিন্তা করে দেখি, এটা নতুন পাতা নিয়ে একটু ভেবে দেখি, আপনারা উত্তর দেবেন। আচ্ছা বন্ধুরা, আমি যদি বলি বি হ্যাপি, আর আমি যদি বলি বি কেয়ারফুল, আসুন 1 নম্বর এবং 2 নম্বরের সেন্টেন্স দুটার নাম কি হবে? বন্ধুরা, বি হ্যাপি এটার নাম কি হবে, আর পরেরটা সেন্টেন্সের নাম হবে কি? ঝটপট লিখে ফেলুন যারা যারা লিখতে যাচ্ছে। দেখুন প্রথমটা হচ্ছে বি হ্যাপি, এটা হচ্ছে আশীর্বাদ, মনের ইচ্ছা। এবার দেখুন দুইটাই কিন্তু মূল ভাব দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে অপটেটিভ। এখানে দেখুন বি কেয়ারফুল, বি দেওয়া হয়েছে, সতর্ক, সতর্ক বলা, ওয়ার্নিং বলা হয়েছে, এটার নাম হচ্ছে কি বলুন? ইম্পারেটিভ। বন্ধুরা বিষয়টা ভাবুন, বন্ধুরা বিষয়টা ভাবুন, দুইটাই ইম্পারেটিভ নয়, দুটাই অপটেটিভ সেন্টেন্স নয়। প্রথমটা হচ্ছে আশীর্বাদ করা হয়েছে, আর দ্বিতীয়টাতে কি করা হয়েছে বলুন? কাজ করার জন্য বলা হয়েছে বি কেয়ারফুল। অতএব প্রথমটা কি বলুন? আশীর্বাদ, দ্বিতীয়টা হচ্ছে এটা। এই ছিল মূল কথা। অতএব আমাদের এই বিষয়টা মনে রাখা দরকার যে আসলে সেন্টেন্সের আবিধানিক অর্থগুলো নিয়ে আমরা কথা বলবো, আমরা আবার ফিরে আসবো। এখানে এরকম 2-1টা সেন্টেন্স আছে। সুতরাং এখানে অ্যাটেন্ড যে কথাটা বলা ছিল, এটা থাকার কারণে এটা আমাদের আর অ্যাসার্টিভ হতে পারে না। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক চিহ্ন নয়, এবং এটা এক্সক্লামেশন নয়, একটাই রয়ে গেছে। সেটা কোনটা বলুন? ইম্পারেটিভ। এই ছিল কথা। আসুন পরের প্রশ্ন। আমাদের 15টা করে কোশ্চেন থাকবে, খুবই সংক্ষিপ্ত। এখানে আমরা চেষ্টা করব বন্ধুরা আপনাদের মনে স্মরণ করে দেই, মাত্র 30 থেকে 35 মিনিটসের মধ্যে এই কাহিনীগুলো শেষ করব। এবার আসুন, ইউ শ্যাল লিভ দিস প্লেস অ্যাট ওয়ান্স ইজ অ্যান এক্সাম্পল অফ, ভেরি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক সো। এটা আমার মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখন ইম্পর্টেন্ট বলিনি, এর আগে একটা ইম্পর্টেন্ট বলেছে। এটা কি হবে? অ্যানেওয়ান, এটা কি ধরনের সেন্টেন্স হবে? ইউ শ্যাল লিভ দিস প্লেস অ্যাট ওয়ান্স ইজ অ্যান এক্সাম্পল অফ। এ হবে, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স, ভেরি গুড। আসুন আমরা একটু সময় কাটাই, বুঝে নিই, উত্তর দিতে থাকেন, আমরা বোঝার চেষ্টা করি কি আছে এখানে। বন্ধুরা আমরা জানি সাধারণত ফার্স্ট পার্সনে শ্যাল হয়, ফার্স্ট পার্সনে শ্যাল হয়, যেমন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, করতেও পারি না পারি। সেকেন্ড এবং থার্ড পার্সনে কি হয় বলুন? উইল হয়। বিষয়টা এরকম, শ্যাল আর উইলের ব্যাপারে সিম্পল ব্যাপার। ফার্স্ট পার্সনে শ্যাল হবে, সেকেন্ড থার্ড পার্সনে উইল হবে। কিন্তু যখন থার্ড পার্সন অর্থাৎ সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে যখন আমরা শ্যাল ব্যবহার করব, ফার্স্ট পার্সনে এবং থার্ড পার্সনে যখন আমরা শ্যাল ব্যবহার করব, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে যখন আমরা শ্যাল ব্যবহার করব, এটা তখন হয়ে যাবে আদেশ। আর বন্ধুরা আদেশ মানেই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অতএব বিষয়টা বোঝার চেষ্টা করুন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, যদিও চেহারায় কিন্তু অ্যাসার্টিভ। বুঝাতে পারছি বন্ধুরা? চেহারায় কিন্তু এটা অ্যাসার্টিভ বলে মনে হচ্ছে, কিন্তু দিস ইজ নট অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, ইটস এ কমান্ড।
ইটস এ অর্ডার, ইউ শ্যাল কাম, তোমার আসতেই হবে। এটাই লেখা আছে দেখুন, ইউ শ্যাল লিভ দিস প্লেস অ্যাট ওয়ান্স। দিস ইজ অ্যান অর্ডার, দিস ইজ অ্যান কমান্ড, সো দিস ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। এম আই রাইট মাই ফ্রেন্ড? এটা একটা গেল imperative sentence. This is confused, and this is confusional question number 4. Number 11. এখন লেখা আছে দেখুন, shall I get a cup of coffee, or এখানে or উচিত ছিল a cup of, আচ্ছা ঠিক আছে, shall I get you a cup of coffee is an example of, কোনটা হবে বন্ধুরা? দেখুন এখানে সুন্দর করে একটা প্রশ্ন দেওয়া আছে, বাস সাথে সাথে আপনি দাগাই ফেললেন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু না, হইল না। তাহলে এখানে আরেকটা শ্যালের ব্যবহার বলতে যাচ্ছি। শ্যালের কি ব্যবহার দেখুন, কিছু আগে বলছি যে সেকেন্ড থার্ড পারসন আদেশ হবে, সেটা হলো ফার্স্ট পারসনে যখন শ্যাল অথবা উইল হবে, ফার্স্ট পারসনে যখন শ্যাল অথবা শ্যাল হবে, শ্যাল আই, শ্যাল উই, শ্যাল আই, শ্যাল উই, শ্যাল আই, শ্যাল উই, এটার দ্বারা হয়ে যাবে ইম্পারেটিভ। অর্থাৎ আপনি জানতে চেয়েছেন আগামীকাল আসবো কিনা, অতএব এটা সেন্টেন্সটা ইন্টারোগেটিভ নয়, এটা 100% হয়ে যাবে কি বলুন, ইম্পারেটিভ সেন্টেন্স। এম আই রাইট? সুতরাং দিস ইজ কল কনফিউজ কোশ্চেন। আমরা দেখেছি এটা অ্যাসার্টিভ, কিছু আগে দেখলাম অ্যাসার্টিভ হয়ে গেল ইম্পারেটিভ, এখন দেখছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা কিছু আগে বলেছি কুড উড দ্বারা প্রশ্ন করলে এটা হয়। সুতরাং এভাবে চেষ্টা করুন। এখানে শ্যাল আই গেট ইউ এ কাপ অফ টি, আপনাকে আমি এক কাপ চা এনে দেই, আপনি আনার জন্য, অর্থাৎ কাজটি করে দেওয়া এবং নেওয়া, কাজটি করে নেওয়া এবং দেওয়া, কাজটি করে নেওয়া এবং দেওয়া, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। Shall I get you a rickshaw? Imperative sentence. Shall I get you a cup of tea? Imperative sentence. Shall I come tomorrow? Imperative sentence. Shall we come tomorrow? Imperative sentence. Okay, my friends? অতএব আমাদের ভাষায় এখানে গ্রামারের ভাষায় দেখুন এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাই মনে হচ্ছিল এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, কারণ এটার দ্বারা আদেশ করা ছিল, এখানে কাজ করতে বলা হয়েছে। তাহলে আসুন পরের প্রশ্ন, আর 3টা কোশ্চেন আসছে। ডু সিট ডাউন ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কি হবে বন্ধুরা? ডু সিট ডাউন এটা কি ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ, কোনটা হবে? ঝটপট 2 থেকে 3 জন। আসুন ব্যাখ্যাটা আমরা জেনে নিই। ব্যাখ্যাটা হচ্ছে, আমি যদি বলতাম ধরেন গো টু স্কুল, স্কুলে যাও, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হতো, কারণ এর মূল ভাব দিয়ে শুরু হয়েছে, তাই না বন্ধুরা? আমরা বাংলায় কি বলি, এইদিকে আসো, এদিকে আসো, কিন্তু দেখা গেল যে সে আসছে না, তখন আমরা কি জোরে কথা বলি বলেন তো, এই এদিকে আসো। তাহলে এই যে কাছে আসো জোরে জোরে কি জোরে করা হয়েছে? জোরালো করা হয়েছে। এর মানে হচ্ছে আমরা নয়, বিদেশিরা দেখবেন যে কোনো মূল ভার্বের আগে ডু ব্যবহার করে তারা কাজটিকে জোরালো করে। ডু দ্বারা মূল ভার্বকে কাজকে জোর করা দেয়। ডু দ্বারা কি করা হয় বলুন? কাজের প্রতি জোর দেওয়া হয়, কাজের প্রতি জোর দেওয়া হয়, কাজের প্রতি জোর দেওয়া হয়। সুতরাং এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তাই ডু এর একটা ব্যবহার, যে ডু কাম হিয়ার। এখানে হচ্ছে ডু সিট ডাউন, টনটা একটু বাড়ে যাবে। সিট ডাউন এটা আপনি এভাবে বলতে পারেন, কিন্তু ডু সিট ডাউন, আই ডু বিলিভ, আমি বিশ্বাস করি, বিশ্বাস করাটাকে জোর করা হয়েছে, কাজকে জোর করা হয়েছে। সুতরাং আই ডু বিলিভ এইটা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে জোরালো করা হয়েছে। সেন্টেন্সটা ভুল নয়। ডাবল ডু দা ওয়ার্ক হতে পারতো ডু দা সাম, এর আগে ডু দা সাম ব্যবহার করতে পারি, একই কথা। এম আই রাইট? অতএব এইটা ছিল মূল কথা, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে জোর করা হয়েছে। আসুন শেষ
দুটার কোশ্চেন আছে এখানে দেখুন কিপ স্টিল ওন্ট ইউ ইজ অ্যান এক্সাম্পল অফ। দেখুন বন্ধুরা এখানে প্রশ্ন হচ্ছে মূল কথাটা ভেবে দেখুন, এখানে এইটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে কিপ কিপ, এটা কিন্তু মূল কথা, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, এটা এখানে যোগ করে ট্যাগ কোশ্চেন করা হয়েছে। ট্যাগ কোশ্চেন করাতে মনে হয়ে গেছে এটা মনে হয় কোশ্চেন বোধক চিহ্ন, আসলে এটা ট্যাগ কোশ্চেন করা হলেও মূল প্রতিপাদ্যটা কি ছিল একটু ভেবে দেখুন, এটার মূল প্রতিপাদ্য ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। সুতরাং কিপ স্টিল ওন্ট ইউ প্লিজ, সুতরাং এই যে শব্দগুলো লেট আস গো, শ্যাল উই, এইগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের লক্ষণ। সুতরাং চেহারায় কিন্তু মনে হচ্ছে যেটা তো কোশ্চেন বোধক চিহ্ন আছে, কিন্তু বন্ধুরা এটা কোশ্চেন বোধক চিহ্ন নয়। সুতরাং আমরা বুঝি মূল প্রতিপাদ্য কিন্তু এটা, লেটস গো শ্যাল আই নট, শ্যাল উই, ওই যে শ্যাল উই শ্যাল নট দ্বারাও ওটা করা হয়। অতএব এখানে লেখা আছে দেখুন মূল প্রতিপাদ্য হচ্ছে কিপ কিপ স্টিল, এটার সাথে সম্পৃক্ত রেখে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেছে ট্যাগ কোশ্চেনের মাধ্যমে। অর্থাৎ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সও এভাবে করতে পারি। আসুন ইম্পারেটিভ সেন্টেন্স দ্বিতীয়টা, আর দুটো কোশ্চেন আছে বন্ধুরা। এবার দেখুন এখানে কি আছে, গো টু স্কুল। দেখুন এখানে আমি আপনাদের সাথে আবার বলতে চাচ্ছি, এরপরে দেখুন গো টু স্কুল তার মানে কি স্কুলে যাও, কলেজে যাও, গো টু স্কুল, গো টু স্কুল, কলেজে যাও, স্কুলে যাও, বিদ্যালয়ে যাও, যেখানে আমরা যাই, গো টু স্কুল। আর যদি বলা হয় গো টু দ্য হেল, গো টু দ্য হেল, তখন কি হবে বন্ধুরা, গো টু দ্য ডগ, গো টু দ্য ডগ, কুত্তার কাছে যা, তাই না বন্ধুরা, কুত্তার কাছে জানা, ওঠা দ্বারা একটা আশীর্বাদ আছে একটা অভিশাপ আছে। তার মানে আমাদের গতানুগতিক ধারার বাইরে আসার চেষ্টা করি আমরা, আমরা যে মানে আষ্টে পৃষ্ঠে জগতে আছি সেই জগৎ থেকে বেরিয়ে আসি। সেটা হচ্ছে যেটা কি এক বন্ধু একার বহুত লিখছে, যাই হোক। তো এখানে বিষয়টা হচ্ছে যে গো টু স্কুল, স্কুলে যাও, এটা আদেশ করা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি অপটেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য দুইটা, অপটেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য দুইটা, আমি এটা মুছে দিয়ে লিখি, আমাদের অপটেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য দুইটা, এটা দিয়ে আমরা শেষ করব, পরবর্তী ক্লাসে দেখা হবে। অপটেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য দুইটা, একটা হলো আশীর্বাদ, একটা হলো আশীর্বাদ, আর একটা হলো অভিশাপ। এই হচ্ছে আশীর্বাদ। অপটেটিভ সেন্টেন্সের মূল কথা হচ্ছে দুইটা, একটা হলো আশীর্বাদ আর একটা হলো কি বলুন, অভিশাপ। সুতরাং গো টু স্কুল এটা দ্বারা কাজ করতে বলা হয়েছে, আর গো টু দ্য ডগ মানে এটা দ্বারা কি করা হয়েছে, অভিশাপ করা হয়েছে। অতএব আমরা যদি দেখি তাহলে এটার অর্থ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লাস্ট কোশ্চেন মাই ফ্রেন্ডস, আসুন গো টু স্কুলের পাশাপাশি আমরা আরেকটা সেন্টেন্স লিখেছি যেটা আমি আগেও বলেছিলাম, গো টু দ্য ডগ, গো টু দ্য ডগ। দেখুন এখানে কুত্তার কাছে জানা, এটা দ্বারা অভিশাপ করা হয়েছে। সুতরাং এই পরে ক্লাস কমন লিখেছেন, পরে ক্লাস কমন স্যার, পরে ক্লাস কমন শাকিল, শাকিলা, শাকি, আপনি প্রাইমারি তো অনেক সুন্দর উত্তর দেন এখানে। যাই হোক, এখানে বিষয়টাও হলো আপনাকে আগে বুঝিয়ে রাখছি যে আশীর্বাদ আর অভিশাপ, যাওয়ার সময় আবার বলে দেই, সেটা হচ্ছে আশীর্বাদ অভিশাপ, এই দুটোর নাম হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমরা যেন কখনো ভুলে না যাই বাস্তবতার দিক থেকে, আমরা আসি একেবারে বাস্তবতার জগতে। আশীর্বাদ আর অভিশাপ এটার নাম, আরেকটা হচ্ছে এটা ভালো ইচ্ছা আর এটা হচ্ছে মন্দ ইচ্ছা। তাহলে ইচ্ছাবাচক শব্দটা যদি অপটেটিভ হয় তাহলে বন্ধুরা দুটো জিনিস মনে রাখবেন, অপটেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে দুইটা কাজ, একটা হলো আশীর্বাদ, একটা হলো অভিশাপ, একটা হলো ভালো, একটা মন্দ। Am I right?
সুতরাং এই ছিল মূল কথা। অপটেটিভ মানেই ইচ্ছা, অপটেটিভ মানেই আশীর্বাদ, আশীর্বাদ মানেই ভালো ইচ্ছা, অভিশাপ মানে মন্দ ইচ্ছা। আশীর্বাদ মানে এই ভালো, এই ভালো মন্দ ইচ্ছা প্রকাশ করলে নাম হয় অপটেটিভ। সেটা মূল ভাব দিয়ে শুরু হতে পারে, মে দিয়ে শুরু হতে পারে, অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হতে পারে। ওকে, তাহলে বন্ধুরা এখানে কি ছিল আসুন, এই ছিল বন্ধুরা আজকে আমাদের টাইপস অফ সেন্টেন্স থেকে 15টা কোশ্চেন ছিল। পড়াশোনা করবেন, আপনাদের জন্য দোয়া করে আমাদের জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে আর শেষ করেছি। সবাইকে এই ক্লাসে থাকার জন্য ধন্যবাদ।